করে মাদারীপুর থেকে বরিশাল থেকে বাগেরহাট হয়ে এখান নৌকা করে যাই সাতক্ষীরা একটা চরের মধ্যে হাঁটতে গিয়ে পৌঁছাই সাতক্ষীরা তালা থানার থেকে কলকাতা গিয়ে পৌঁছাই বরিশাল ক্রস করে। কলকাতা থেকে একটা ট্রাভেল পারমিট নিয়ে আমরা আগরতলায় আসি। তখন কেবল গাছ কেটে মুক্তিযোদ্ধারা এসে দেখি যে সখানে ইয়াং ছেলেরা কলেজের তারা মুক্তিযুদ্ধ করতে বেরিয়ে গেছে এসছে। আমরা টেন্ট করে থাকি, 12টা টেন্ট ছিল, আমি ছিলাম 3 নম্বর টেন্টে। আমার বন্ধু রুমি, আমার বড় ভাই অত্যন্ত সাহসী মানুষ বীর বিক্রম, কাজী কামাল উদ্দিন, তারপরে জুয়েল ভাই ক্রিকেটার, একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যে পাকিস্তানের চান্স পেয়েছিল কিন্তু যায়নি, হ্যাঁ জুয়েল ভাই, তারপরে আজাদ ভাই, তারপরে এরকম যারা আমাদের যুদ্ধ ছিল এবং আমরা অনেকেই এদের মধ্যে আমরা সেই ক্যাম্পে ছিলাম। সেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে, খুব সিম্পল ট্রেনিং, এই রিভলভার পিস্তলের ট্রেনিং, 303 ট্রেনিং, LMG ট্রেনিং। আমরা হেভি মেশিন গান আমরা চালাতে শিখি নাই, দিয়ে আমাদের তাড়াতাড়ি পাঠানো হবে ঢাকার ভিতরে। তার আগে আমাকে ওখানকার সাবসেক্টর কমান্ডার মেজর মতিন বললেন যে একটা রেল লাইনের উপর দিয়ে একটা ট্রেন আখাউড়া থেকে এই কুমিল্লা পর্যন্ত আসে রেশন দিয়ে, এবং যে সমস্ত ওই পাকিস্তানি সোলজারদের তাদের খাবার পৌঁছে দেয়, আবার আগের দিনের খাবার ইয়েটা লোটাপাটি খাবার ফেরত দিয়ে যায় এই ট্রেনটাকে কোনো এক জায়গায় অ্যাটাক করতে হবে। তো আমার সাথে 12 জন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সোলজার দিয়ে দিলেন, এক্সপ্লোসিভ দিয়ে দিলেন। আমরা এক্সপ্লোসিভ ট্রেনিং করেছিলাম। তারপরে আমার সাথে ছিল আমার বন্ধু, আমার সাথী, পরে বাংলাদেশ আর্মি জয়েন করে ফার্স্ট ব্যাচে, মেজর মঞ্জুর। তার বড় ভাই ছিল, যার কাছে আমরা গিয়ে হাজির হয়েছিলাম আমরা আগরতলায়, মেজর আক্তার, তখন ক্যাপ্টেন আক্তার ছিলেন। খুব সাহসী এবং এই মুক্তিযুদ্ধের ওয়ান অফ দি পিপল যারা ইয়েটা সবটা এগিয়েছিলেন। তো মঞ্জুর, আমি আর ছিল আমাদের ইংলিশ বাংলা ডিপার্টমেন্টের মনির চৌধুরীর ছেলে ভাস্কর, ভাষণ। আমরা 3 জন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে লিডারশিপ দিচ্ছি, আর আমাদের সাথে 12 জন সৈনিক। তো আমরা একদিন 2 দিন ওয়াচ করলাম ট্রেনটাকে। তো আমরা দেখলাম যে আমাদের কাছে যে অস্ত্র আর ট্রেনের মধ্যে যে মেশিন গান বসানো, এটা খুব ইজিলি আমরা এটাকে অ্যাটাক করতে পারবো না। কাজেই আমরা একটা কিছু করতে হবে যাতে তাদের শব্দ করা যাবে, থামানো যাবে, কিন্তু খুব বেশি একটা মানে ফায়ারিং ইন্টারঅ্যাকশন কম হবে। সেই বুঝে আমরা একটা ব্রিজ চুজ করলাম, যে যখন ব্রিজটার উপর দিয়ে যাবে আমরা আগের থেকে এক্সপ্লোসিভ দিয়ে রাখবো, হ্যাঁ, এবং যখন উপর দিয়ে যাবে তখন ব্রিজটা টিপ দিয়ে দেবো, আর ব্রিজের উপরে উঠলে ট্রেনটা এক্সপ্লোশনটা হবে এবং সব দিয়ে পানির মধ্যে পড়বে, এবং তখন তারা একটা ইয়ের মধ্যে থাকবে, তখন আমরা পুলিশ করে চালাবো। সেই কথা সেই কাজ আমরা করলাম। ঠিক এই ব্রিজটার নিচে আমরা ট্রেন লাইনের নিচে আমরা এক্সপ্লোসিভ ফিট করলাম। এক্সপ্লোসিভটা বেঁধে আমরা একটা 1 মিনিটের আমরা একটা ফিউজ ওটার সাথে লাগিয়ে দিলাম। ডেটোনেটরটা এমন একটা লেন্থে যাতে 1 মিনিট লাগে এটা বাসটা হতে। তো এই মাগরিবের ঠিক আগে সন্ধ্যাটা হয়ে আসছে, এই সময় ট্রেনটাকে আমরা অনেকদিন ফলো করেছি, এটাকে আমরা স্টাডি করেছি, ট্রেনটা আসছে। তো আমাদের সবাই আমরা পাট খেতে আমরা দিলাম, কভার নিলাম, আর আমি ওত পেতে রইলাম যে
যখন ট্রেনটা 1 মিনিটের দূরত্বে থাকবে, হ্যাঁ, ওটা আমি ফিউজটা টিপ দিয়ে, ডেটোনেটরটা টিপ দিয়ে আমি দৌড়ে আমি এই পাটলিটার মধ্যে ঢুকে গেলাম। ঢুকে এর মধ্যে শুয়ে আছি আমরা, যে 1 মিনিট পার হবে আর এর মধ্যে ট্রেনটার ব্লাস্টটা হবে। তো টাইম যাচ্ছে, মাঝে মাঝে আপনার 1 মিনিট সময় 1 সেকেন্ডের মধ্যে যায়, কিন্তু আমাদের সেই সময়টা 1 মিনিট আর পার হচ্ছে না। তো অনেকক্ষণ হয়ে গেছে পরে আমি এর থেকে মাথা তুলেছি। তো বেঙ্গল রেজিমেন্টের একটা সোলজার আমার মাথা হাত দিয়ে বলে কি, স্যার মাথা নামান, মাথা নামান। বলার সাথে সাথেই একটা এক্সপ্লোশন হলো, এবং আমার চোখে এখনও ভাসে সেই এক্সপ্লোশনটা, যে ইঞ্জিনটার অনেক উঁচাতে উঠলই। এবং জানি সিনেমার মধ্যে আমরা দেখি যে একটা যুদ্ধের সিনেমা দেখতে গেলে যে এক্সপ্লোশনটা দিয়ে হচ্ছে, এবং হ্যাঁ হলিউডের সিনেমা বা বলিউডের সিনেমা যে অনেক উঁচায় হ্যাঁ উড়ে গেছে ওটা করছে। আমার স্মৃতি কোথায় ওটা এখন ধরা আছে। বাস যেইটা হয়ে গেল তখন আমরা হ্যাঁ দিকে ফায়ার করলাম। ফায়ার করে অন্ধকারের মধ্যে কী হয়েছে না হয়েছে জানি না, প্রায় মিনিট খানেক আমরা থেকে ওখানে পালিয়ে গেলাম। আমরা আগেই এটা ওই ওই এলাকার গ্রামবাসীদের বলে রেখেছিলাম, ওদের সাহায্যই করলাম আমরা। ওরাই আমাদেরকে জায়গা দিয়েছে, ওরাই আমাদের খাইয়েছে। এই 2-3 দিন যে আমরা ওখানে ছিলাম, আমরা আগের থেকে সব সরিয়ে রেখেছিলাম সবাইকে। হ্যাঁ, তখন পরে এসে ওই এলাকায় কাউকে পাইতো নাই, কিন্তু যা যা বাড়ি ঘর ছিল সব জানিয়ে দিয়েছে। ওই সময় আপনাদের কেউ মারা গেছে বা আহত হয়েছে কিনা? না। ওদের কতজন মারা গেছে? না, ওদের আমরা শুনেছিলাম যে এক্সপ্লোশনে 5-7 জন, আর আমাদের গুলিতে হ্যাঁ অন্ধকারের গুলিতেই আরও 5-7 জন। যতখানে পাকিস্তান আর্মি হারিয়েছে। ডিসেম্বর যখন বিজয়ের দিকে ধাবিত হচ্ছিল দেশ, সেই সময়ে আপনারা আসলে কি বুঝতে পারছিলেন, আন্দাজ কী করতে পারছিলেন? নভেম্বরের শেষ দিক থেকেই তো ওরা বুঝে ফেলেছিল যে এটা সুবিধা হচ্ছে না, সুবিধা হবে না। আর যখন কথা হচ্ছে ওরা জানতে পারছে, ওদের ইন্টেলিজেন্স ওদেরকে বলছে যে ইন্ডিয়ান আর্মি ইজ প্রিপেয়ারিং টু অ্যাট্যাক। হ্যাঁ, আর ওরা এমনিই খুব পর্যদস্ত ছিল। আমরা যদি আর একটা বর্ষা পেতাম তাহলে আমরাই ওদেরকে পর্যদস্ত করতে পারতাম। তো খামাখা ওই 7 ফিটের ভয় দেখিয়ে হ্যাঁ অন্য ইয়ে করে যে ওরা চলে আসছে ইয়ে করতে, আমরা যদি এখন যুদ্ধে শেষ না করি, স্বাধীন না হয়, তাহলে এটা আর হবে না, এই সমস্ত ভয় টয় দেখিয়ে উইথ পারপাস ইন মাইন্ড, যেটা এই গত 15 বছর ভারত যা করে গেল আমাদের দেশে, হ্যাঁ সেটা তারা তখনই করতে চাচ্ছিল। তো তা নাহলে করতে পারতো না। তো সেই জন্য যুদ্ধটা তারা শুরু করে দিল। এর আগেই পাকিস্তানিরা মরালি তাদের কোনো জায়গা ছিল না, যুদ্ধ করতে হলে সাহস লাগে, হ্যাঁ সেই সাহসটা তা হারিয়ে ফেলেছিল। আর তাদেরকে মিথ্যা কথা বলে আনা হয়েছিল পাকিস্তান থেকে কেউ স্বইচ্ছায় সোলজার আসবে, কিন্তু তাদেরও তো বর্ডার আছে, হ্যাঁ তাদেরও তো প্রোটেকশন, তাদের যুদ্ধ করতে হবে। পাকিস্তানে এসে যুদ্ধ করবে, হ্যাঁ এত সোলজার ছিল না। পরে তো ওই বর্ডার রেঞ্জারদেরকে হ্যাঁ উপরে খাকি শার্ট আর নিচে না, উপরে অ্যাশ কালারের শার্ট নিচে খাকি প্যান্ট, হ্যাঁ ওদেরকে দিয়ে এনে তারপরে এখানে যুদ্ধ করিয়েছে। আর ওদেরকে বলেছে যে কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, তো ওরা যখন আসার পর এখানে দেখে যে আরে সব জায়গায় মসজিদ, সব জায়গায় আজান হচ্ছে, সবাই নামাজ পড়ছে, হ্যাঁ তো এখানে কাফেরটাকে, তো ওরা এটার চরিচালিত নিয়ম ছিল যে লুঙ্গি উঠিয়ে অথবা প্যান্ট খুলে তারা দেখতো যে হিন্দু না মুসলমান, আর তারপরে বলতো যে মুসলমান, তার কলমা পড়ো, কি বলো, দেখেছি সবাই আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ শুরু থেকে আরম্ভ করে আমরা 8-10টা সূরা সবাই পড়তে পারি। ওরাও একটা বিয়ের মধ্যে পড়ে গেছিল। কিন্তু পাকিস্তানের এসে বাংলাদেশে তারা তো কিছু অনিয়ম তো করবেই, কাজেই তারা টর্চার করতো, মানুষ মারতো, রেপ করতো এবং লুটপাট করতো, এবং ফেরত যাবে তারা গুছিয়ে দিত আর কি, কিছু সোনা গয়না নিয়ে তারা ফেরত যাবে। এটা যাদের মেন্টালিটিতে ঢোকে তারা কোনো যুদ্ধ করতে পারে না। কাজেই আমাদের খুব সুবিধা ছিল। আর
ওরা এত ভয় পেত মুক্তিযোদ্ধাদেরকে যে ইয়ে মুক্তি লোক কাহা সে আতা, কোত্থেকে এর আসছে। একটা 12 বছরের ছেলে, হ্যাঁ, সেও মুক্তিযোদ্ধা। কচুরিপানার মধ্যে চুপ করে বসে আছে, হ্যাঁ, পানির মধ্যে ডুবে, যখন গন্ধি কাছে সোলজাররা হঠাৎ তারা উঠে, হ্যাঁ, কি সাহস নিয়ে, সেই এসব তো আমরা বলতে পারি নাই এত বছর, আমরা দেখাতে পারিনি। আমাদের নিয়ে খুব বেশি যে একটা গল্প লেখা হয়েছে বা আত্মপ্রকাশ করতে পেরেছে, এখন তো বুড়ো হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের মধ্যে 1 লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, তার মধ্যে 50,000 অলরেডি নাই। এই যত মুক্তিযোদ্ধারা এখন ভাতা নেয় আর ইয়ে নেয়, সব আওয়ামী লীগের বানানো মুক্তিযোদ্ধা। হ্যাঁ, 1 লক্ষ মুক্তিযোদ্ধা তারা বানিয়ে গেছে। বাহ! কাজেই আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে খুব দুঃখ লাগে যে আমরা মুক্তিযোদ্ধা হয়ে আমার মুক্তিযোদ্ধারা কোনোদিনও কোনো সেই সম্মানের জায়গাটা তারা পায় নাই। তারা সবসময় এই আওয়ামী লীগের কারণে তারা অবাঞ্ছিত, এবং জামাতের কারণে এখন যেটা জামাত করতে চাচ্ছে, হ্যাঁ, যে অস্বীকার, 71কে অস্বীকার করা। তোমার নিজের মাকে তুমি অস্বীকার করছো। যেই বাংলাদেশ তোমরা চাও নাই, সেই বাংলাদেশ জন্ম নিয়েছে, সেই বাংলাদেশে থেকে তোমরা খাওয়া দাওয়া করছো এবং সব তোমাদের, হ্যাঁ, জীবন পরিচালনা করছো। এখন তোমরা সেই 71কে অস্বীকার করতে চাও। দিস ইজ নেভার গোইং টু হ্যাপেন। তো এই মুক্তিযোদ্ধারা আজকে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে তারা এখন তাদের শরীরের কথা, হ্যাঁ, তাদের এই পৃথিবী ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছে। তখন ছিল কি টঙ্গকি যুবক, আর এখন এই অবস্থা। তথাপি দেখবেন আপনি যে 1000 বছর পরেও লেখা হবে যে 71-এর মুক্তিযুদ্ধে এই দেশটা স্বাধীন হয়েছিল। আওয়ামী লীগ